এই ম্যাপে আপনারা যে লাল বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৯৫% এখানেই থাকে। আর ওপরের দিকে এই যে বাকি পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ জায়গাটা ফাঁকা। অস্ট্রেলিয়ায় মানুষ প্রথম গিয়েছিল প্রায় ৫০,০০০ বছর আগে। তখন বরফ যুগ চলছিল। মানুষ মালাক্কা প্রণালী অতিক্রম করে নিউ গিনি হয়ে অস্ট্রেলিয়ায় যেত। বরফ যুগ শেষ হলে অস্ট্রেলিয়া পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ট্রেলিয়ার আয়তন জাপানের থেকে ২০ গুণ বেশি, কিন্তু জাপানের রাজধানী টোকিও শহরে পুরো অস্ট্রেলিয়ার ১.৫ গুণ মানুষ বসবাস করে। এবার প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়া তো ভীষণই উন্নত একটা দেশ, যেখানে ঝাঁ চকচকে রাস্তাঘাট রয়েছে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তাহলে কেন অস্ট্রেলিয়ার বেশিরভাগ এলাকা এখনও খালি পড়ে আছে? আপনারা কি জানেন অস্ট্রেলিয়ায় একটা প্রাকৃতিক প্রাচীর রয়েছে? কারো সাধ্য নেই এই প্রাচীর অতিক্রম করার। কেন অস্ট্রেলিয়ার মধ্যাঞ্চলে কোনো মানুষ বসবাস করতে পারে না? আর এর পেছনে রয়েছে দেশটার অদ্ভুত জিওগ্রাফি। চলুন ম্যাপ অ্যানিমেশনের মাধ্যমে অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর জিওগ্রাফির রহস্য উদ্ঘাটন করি। বন্ধুরা, অস্ট্রেলিয়া সত্যিই অবিশ্বাস্য রকমের খালি একটি মহাদেশ। ধরুন, পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের দক্ষিণ উপকূলে অবস্থিত এসপেরেন্স শহর এবং একই রাজ্যের উত্তর উপকূলের কাছাকাছি কুনুনুরা শহরে আপনি যাত্রা করবেন। একই রাজ্যে হওয়া সত্ত্বেও একটি শহর থেকে আরেকটিতে গাড়ি চালিয়ে যেতে সময় লাগে অন্তত ৩৫ ঘন্টা, আর পাড়ি দিতে হয় ৩,২০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব। এই দীর্ঘ যাত্রাপথে আপনি হয়তো মোটে ৭০,০০০-এরও কম মানুষের মধ্য দিয়ে যাবেন। আবার এই দূরত্ব যদি আপনি ইউরোপে অতিক্রম করেন, তাহলে আপনি পুরো মহাদেশ পার হয়ে মাদ্রিদ থেকে ইস্তানবুল পৌঁছে যেতে পারবেন, যেখানে পথ জুড়ে থাকবে কোটি কোটি মানুষের বসতি। তাহলে প্রশ্ন আসে, অস্ট্রেলিয়ার মধ্যে এমন কি আছে যা একে এতটা শূন্য ও জনমানবহীন করে তুলেছে? উত্তর হল মরুভূমি। সত্যি, অস্ট্রেলিয়ার বিশাল অংশ জুড়ে রয়েছে শুষ্ক মরুভূমি, তীব্র গরম আর বিপজ্জনক প্রাণী ও পোকামাকড়। কিন্তু এই ব্যাখ্যাটা পুরো সত্য নয়। মরুভূমি আসলে সমস্যার একটা অংশ মাত্র। অস্ট্রেলিয়ায় জনসংখ্যা এত কম হওয়ার পেছনে কারণগুলো অনেক বেশি জটিল এবং গভীর। এই জটিলতার মূল শিকড় লুকিয়ে আছে অস্ট্রেলিয়ার ভূতাত্ত্বিক গঠন ও ভৌগোলিক অবস্থানের মধ্যে। মহাদেশটি অ্যান্টার্কটিকার তুলনামূলক কাছাকাছি অবস্থিত হওয়ায় এর পশ্চিম দিক সারা বছর দক্ষিণ মহাসাগর থেকে আসা ঠান্ডা সমুদ্র স্রোতের প্রভাবে থাকে। ঠান্ডা সমুদ্র মানেই কম বাষ্পীভবন, আর বাষ্পীভবন কম হলে বৃষ্টির মেঘ তৈরি হওয়ার সম্ভাবনাও কমে যায়। ফলে পশ্চিম অস্ট্রেলিয়ার বিশাল অংশে পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটে না। অন্যদিকে মহাদেশের পূর্ব পাশে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, অস্ট্রেলিয়ার সবচেয়ে দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী। এই পর্বতমালা উত্তর থেকে দক্ষিণে পুরো পূর্ব উপকূল বরাবর বিস্তৃত এবং প্রশান্ত মহাসাগর থেকে আসা বৃষ্টিবাহী মেঘগুলোর বড় অংশকেই উপকূল আর পাহাড়ের মাঝামাঝি সংকীর্ণ এলাকায় আটকে দেয়। এর ফলে পাহাড়ের পশ্চিম দিকে অর্থাৎ অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ বিশাল অঞ্চলে সৃষ্টি হয় একটি রেইন শ্যাডো, যেখানে আর্দ্র বাতাস পৌঁছাতে পারে না। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় সমস্যা, অস্ট্রেলিয়ার অবস্থান। অস্ট্রেলিয়া ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের মাঝ বরাবর অবস্থিত। ফলে মহাদেশের উত্তরাংশ পুরোপুরি ট্রপিক্যাল অঞ্চলে পড়ে এবং বাকি অংশ সাবট্রপিক্সে। এই অঞ্চলগুলো বিশ্বব্যাপী সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট দ্বারা নিয়ন্ত্রিত, যা বাতাসকে গরম ও শুষ্ক করে তোলে। ফলে অস্ট্রেলিয়ায় প্রবেশ করা বাতাস অনেক সময় বৃষ্টি তৈরির জন্য ঠান্ডা হওয়া তো দূরে থাক, এটা অতিরিক্ত গরম হয়ে ওঠে। এত কিছুর পরেও সমস্যা শেষ নয়। অস্ট্রেলিয়াকে নিয়মিত মোকাবিলা করতে হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অনিয়মিত জলবায়ু দোলাচলের সঙ্গে, যা আমরা এল নিনো ও লা নিনা নামে চিনি। বিশেষ করে এল নিনোর সময়, যা কখনো কখনো কয়েক বছর পর্যন্ত স্থায়ী হয়, প্রশান্ত মহাসাগরের পশ্চিমমুখী বাতাস দুর্বল হয়ে পড়ে। এর ফলে অস্ট্রেলিয়ার পূর্ব ও উত্তর অংশে কম আর্দ্রতা পৌঁছায়, শুরু হয় দীর্ঘস্থায়ী খরা। তবে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের সমস্যা একটু ভিন্ন। সেখানে কম বৃষ্টি হওয়া কোনো সমস্যা নয়, বরং এখানের বৃষ্টি হওয়ার ধরন খুবই অদ্ভুত। ট্রপিক্যাল অঞ্চলের মতো এখানেও আছে স্পষ্ট ভেজা ও শুকনো মৌসুম।
বছরের বেশিরভাগ বৃষ্টি হয় কয়েক দিনের মধ্যে, আর বাকি সময়টা থাকে প্রায় শুষ্ক। ডারউইনের মতো শহরগুলোতে এক মৌসুমে প্রচণ্ড বৃষ্টি হলেও তা সারা বছর ধরে স্থায়ী হয় না, ফলে কৃষি, অবকাঠামো এবং স্থায়ী জনবসতির জন্য এই অঞ্চলগুলো তেমন উপযোগী হয়ে উঠতে পারেনি। এই সব কারণ একত্রে অস্ট্রেলিয়াকে পৃথিবীর সবচেয়ে শুষ্ক বাসযোগ্য মহাদেশে পরিণত করেছে। এখানে গড় বার্ষিক বৃষ্টিপাত পৃথিবীর অন্য সব মহাদেশের তুলনায় কম। এর ফল হিসাবে মরুভূমি বা মরুভূমির মতো পরিবেশ গড়ে উঠেছে মহাদেশের প্রায় বেশিরভাগ এলাকায়। অস্ট্রেলিয়ার গড় বার্ষিক বৃষ্টিপাতের মানচিত্র দেখলে স্পষ্ট বোঝা যায় অধিকাংশ বৃষ্টি পড়ে পূর্ব উপকূলের সরু অঞ্চলে, তাসমানিয়ায়, দক্ষিণ পশ্চিমে পার্থের আশেপাশে এবং উত্তরের কিছু অংশে। আর আশ্চর্যের বিষয় হল, এই বৃষ্টিপাতের মানচিত্র প্রায় হুবহু মিলে যায় অস্ট্রেলিয়ার জনসংখ্যা ঘনত্বের মানচিত্রের সঙ্গে। অস্ট্রেলিয়া পৃথিবীর বৃহত্তম দেশগুলোর একটা, কিন্তু এত বাজে জিওগ্রাফি থাকার পরেও অস্ট্রেলিয়ার রয়েছে সুবিশাল তৃণভূমি। এটা অস্ট্রেলিয়ার মারে এবং ডার্লিং নদী অববাহিকা মিলে তৈরি হয়েছে। এখানেই অস্ট্রেলিয়ার সর্বাধিক বৃষ্টিপাত হয়। মারে ডার্লিং নদী ব্যবস্থা অস্ট্রেলিয়ার প্রায় 14% এলাকা জুড়ে বিস্তৃত। জায়গাটাকে আপনি অস্ট্রেলিয়ার তুলনায় ছোট বলতে পারেন। কিন্তু এটা এতই বিশাল যে ইন্দোনেশিয়া থেকে শুরু করে মালয়েশিয়া, থাইল্যান্ড এবং লাওস পর্যন্ত দেশগুলোতে যতটা চাষযোগ্য জমি রয়েছে তার একাই আছে মারে ডার্লিং অববাহিকায়। এই অববাহিকা থেকে দেশের অধিকাংশ কৃষিজ উৎপাদন হয়। যেখানে অস্ট্রেলিয়ার আয়তন ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ থেকে 50 গুণ বেশি, সেখানে জাভা দ্বীপ থেকে অস্ট্রেলিয়ার জনসংখ্যা 10 গুণ কম কিভাবে? চলুন অস্ট্রেলিয়া নিয়ে আমরা একটা নির্মম ডকুমেন্টারি দেখি। ইংরেজরা আমাদের ভারতীয় উপমহাদেশের সাথে কতটা খারাপ করেছিল সেটা আমরা সবাই জানি, কিন্তু আদি অস্ট্রেলিয়ানদের সাথে ইংরেজরা আরও জঘন্য অপরাধ করেছিল। আজ থেকে প্রায় 65,000 বছর আগের কথা, যখন বরফ যুগ চলছিল। এই সময় সমুদ্র বরফের চাদরে ঢেকে গিয়েছিল। সেই সময় দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পায়ে হেঁটে একদল মানুষ সমুদ্রপথে অস্ট্রেলিয়ার মেইনল্যান্ড গিয়েছিল, আর এর আগে পর্যন্ত অস্ট্রেলিয়ায় কোনো মানুষের বসবাস ছিল না। এরপর আস্তে আস্তে এই আদিম মানুষেরা গোটা দেশে ছড়িয়ে পড়ে। মনে করা হয় অস্ট্রেলিয়ার আদিবাসীদের সংস্কৃতি পৃথিবীর আদিম কালচারগুলোর মধ্যে একটা। তবে আশ্চর্যের ব্যাপার হল, অস্ট্রেলিয়াতে এত হাজার বছর ধরে মানুষ বসবাস করছে, তাদের নিজস্ব একটা কালচার আছে। এটা 1788 সালের আগে পর্যন্ত বহির্বিশ্বের কেউ জানত না। 1606 সালে ইন্দোনেশিয়া থেকে বাণিজ্য করে ফেরার সময় উইলিয়াম জেইন নামে একজন ডাচ নাবিক বিশাল সামুদ্রিক ঝড়ের সামনে পড়েছিলেন। আর এই সময় সমুদ্রের স্রোতের টানে ভাসতে ভাসতে তার জাহাজটা অনেকটা দক্ষিণ দিকে চলে আসে। তখন উইলিয়াম জাহাজ থেকেই দূরে একটা আইল্যান্ড দেখতে পেয়েছিলেন। এরপরেই ভারত মহাসাগরের দক্ষিণে থাকা এই দ্বীপটির কথা ধীরে ধীরে গোটা পৃথিবী জানতে পারে। আর সেই সময় এই খবরটা ইংরেজদের কানেও গিয়েছিল। 1770 খ্রিস্টাব্দে ইংরেজ পরিভ্রাজক ক্যাপ্টেন জেমস কুক আর তার 4 জন সঙ্গী এই বিশাল দ্বীপটি খুঁজতে বেরিয়ে পড়ে, আর তারা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার পূর্ব দিকে বোটানি বেতে পৌঁছায়। আর এই বোটানি বে শহরটা বর্তমানে সিডনিতে রয়েছে। তো যাই হোক, যখন জেমস কুক আর তার সঙ্গীরা অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছায়, তখন অস্ট্রেলিয়ার যে প্রাচীন আদিবাসীরা ছিল তারা তাদেরকে শত্রু ভাবে আর তাদের ওপর অ্যাটাক করে দেয়। অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে জেমস কুক তার নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে আসে। এই ঘটনার প্রায় 18 বছর পর 1778 সালে স্যার আর্থার ফিলিপ 11টা জাহাজে করে 300 জন লোককে নিয়ে আবারও অস্ট্রেলিয়ায় হাজির হয়। আর এবার তারা অস্ট্রেলিয়ার পূর্ব দিকে অনেকটা এরিয়া দখল করে নেয়। তবে এই সময়ে অস্ট্রেলিয়ার যে প্রাচীন আদিবাসীরা, মানে যাদেরকে নেটিভ অস্ট্রেলিয়ান বলা হয়, তারা ইংরেজদের সাথে কোনো রকম ঝামেলা না করে একটা নেগোসিয়েশন করে। তারা বুঝতেও পারছিল না যে এই ইংরেজরা ঠিক কত বড় বিশ্বাসঘাতক। আর্থার ফিলিপ যখন অস্ট্রেলিয়াতে এসেছিল, তখন সে জাহাজ ভর্তি করে বেশ কিছু দুর্দর্শ কয়েদিদের অস্ট্রেলিয়ায় নিয়ে আসে, যাদের মধ্যে চোর, ডাকাত, এমনকি খুনি আর ধর্ষকরাও ছিল।
1788 সালে অস্ট্রেলিয়ায় প্রথম কলোনি তৈরি মাত্র 100 বছরেরও কম সময়ের মধ্যে ইংরেজরা প্রায় 1.5 লক্ষেরও বেশি কয়েদিদের অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল। আর এতে সবথেকে বেশি সমস্যার মুখে পড়ছিল সেই লোকাল অস্ট্রেলিয়ানরা, যারা এই জায়গায় হাজার হাজার বছর ধরে বসবাস করছিল। ইংরেজরা প্রথমে তাদেরকে বড় বড় স্বপ্ন দেখিয়ে এই জায়গায় কলোনি তৈরি করে, কিন্তু আস্তে আস্তে যখন ইংরেজদের সংখ্যা বাড়তে থাকে তখন তারা তাদের কলোনির এরিয়াগুলোকেও বাড়াতে থাকে। আর যে এরিয়াগুলো একবার ইংরেজরা কবজা করে ফেলত সেই সব এরিয়াতে লোকাল অস্ট্রেলিয়ানদের ঢোকার কোনো অধিকার ছিল না। লোকাল অস্ট্রেলিয়ানদের ধরে ধরে তাদেরকে দিয়ে দাসের মতো চাষাবাদের কাজ করানো হতো, আর কেউ যদি তাদের কথা না শুনত তাদেরকে নির্যাতন করা হতো। ইংরেজরা অস্ট্রেলিয়ায় প্রথমে ছোট ছোট কলোনি স্থাপন করে, তারপর সেখানকার নেটিভদের নিজেদের দাস বানিয়ে ফেলে। এই যে নেটিভ অস্ট্রেলিয়ানরা, এরা কিন্তু আধুনিক সভ্যতার ব্যাপারে কিছুই জানত না। তারা সেই প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করত, পশুপালন করত, পশুদের মাংস খেয়ে নিজেদের জীবন কাটাত। তাদের ঘরবাড়ি বলতে কিছু ছিল না। তাদের ছোটোখাটো রোগ হলে তারা গাছপালা দিয়ে সেই রোগের ওষুধ বানাত। এই সময় যেহেতু এই নেটিভ অস্ট্রেলিয়ানরা পুরো বহির্বিশ্বের সাথে ডিসকানেক্টেড ছিল, তাদের মধ্যে বাকি পৃথিবীর মানুষের মতো রোগ প্রতিরোধ ব্যবস্থা ছিল না। তাদের রোগগুলিও ছিল অন্যরকম। অন্যদিকে ইংল্যান্ডে সে সময় যক্ষ্মা, কলেরা, চিকেন পক্স, স্মল পক্স এই ধরনের মারণ রোগগুলো হু হু করে বাড়ছিল। আর ইংরেজরা যখন তাদের দেশ থেকে অস্ট্রেলিয়ায় কয়েদিদেরকে পাঠাতো, তাদের অনেকের শরীরের মধ্যেই এই রোগগুলোর ভাইরাস থাকত। আর তারা যখন অস্ট্রেলিয়ার সমাজে মিশতে শুরু করত, তাদের মাধ্যমে নেটিভ অস্ট্রেলিয়ানদের মধ্যেও এই রোগগুলো ছড়িয়ে পড়তে থাকে। আর এই রোগগুলোর সাথে প্রতিরোধ করার কোনো ওষুধ এই নেটিভ অস্ট্রেলিয়ানদের কাছে ছিল না। কিন্তু ব্রিটিশদের কাছে আদি অস্ট্রেলিয়ানরা মানুষ বলে বিবেচিত হতো না। অস্ট্রেলিয়ায় থাকা ইংরেজদের কাছে এইসব রোগের ওষুধ থাকত, কিন্তু তারা ইচ্ছে করে এই নেটিভ অস্ট্রেলিয়ানদের সেই ওষুধ দিত না। তখন ইংরেজরা অপেক্ষা করত আদিবাসীরা কখন সেই রোগের কবলে মারা যায় এবং তাদের জনসংখ্যা ধীরে ধীরে কমে যায়। ভাবতে পারছেন ইংরেজরা ঠিক কতটা নিষ্ঠুর ছিল? এই ভাইরাসের কবলে পড়ে নেটিভ অস্ট্রেলিয়ানদের প্রায় 50% মানুষ মৃত্যুবরণ করে। আর এর সাথেই তাদের উপর চলমান থাকে ভয়াবহ নির্যাতন। শেষ পর্যন্ত ইংরেজদের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে 1795 সালে নেটিভ অস্ট্রেলিয়ানরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারা ঘোষণা করে অস্ট্রেলিয়ার মাটিতে শুধুমাত্র অস্ট্রেলিয়ানদেরই অধিকার থাকবে। This land belongs only to us. কিন্তু তাদের দাবি ইংরেজরা কেন মানবে? ফলে শুরু হয় দুই পক্ষের মধ্যে ভীষণ যুদ্ধ। আর এই যুদ্ধ টানা 100 বছর ধরে চলে। এই লম্বা যুদ্ধের সময় প্রায় 80 থেকে 85% নেটিভ অস্ট্রেলিয়ানরা মারা যায়, কারণ তাদের কাছে কোনো উন্নত হাতিয়ার ছিল না। 1900 সালে আস্তে আস্তে অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে নেটিভ অস্ট্রেলিয়ানদের সংখ্যা 7.5 লক্ষ থেকে কমে 70,000-এ গিয়ে পৌঁছায়। কিন্তু অস্ট্রেলিয়ার খোঁজ পাওয়ার পর থেকেই ইংরেজ, পর্তুগিজ, ফরাসি এমনকি জার্মান থেকেও বিভিন্ন কোম্পানির ট্রেডের নামে অস্ট্রেলিয়াতে আসত। আর অস্ট্রেলিয়ায় বিদেশিদের সংখ্যা 50 লক্ষ হয়ে যায়। এরই মধ্যে ইংরেজরা অস্ট্রেলিয়ার আলাদা আলাদা উপনিবেশগুলোকে একসঙ্গে করে 1901 সালে কমনওয়েলথ স্টেট অফ অস্ট্রেলিয়া নামে একটা নতুন দেশ তৈরি করে। তখন অস্ট্রেলিয়ার 95% জনসংখ্যা ছিল সাদা চামড়ার, আর যারা অরিজিনাল অস্ট্রেলিয়ান মানুষ ছিল তাদের সংখ্যা ছিল মাত্র 4 থেকে 5%। এমনকি ইংরেজরা এতটাই বর্ণবিদ্বেষী ছিল যে তারা অস্ট্রেলিয়ায় সাদা চামড়া নয় এমন মানুষদের ইমিগ্রেশন বন্ধ করে দিয়েছিল। এরপর টানা 60 বছর ধরে অস্ট্রেলিয়ায় এই রুলটাই চলছিল। আমরা যদি আবার অতীতে ফিরে যাই, 1788 সালের 300 সদস্যের ব্রিটিশ ডাকাতের দল অস্ট্রেলিয়া প্রবেশ করে। 200 বছরের লুট এবং গণহত্যায় তারা পুরো অস্ট্রেলিয়া দখল করে। 300 সদস্যের সেই দল থেকে আজকে তাদের জনসংখ্যা দাঁড়িয়েছে 25 মিলিয়ন।
আবার 1788 সালে ব্রিটিশ ডাকাতের দল আসার সময় অস্ট্রেলিয়ায় নেটিভ অস্ট্রেলিয়ান জনসংখ্যা ছিল আনুমানিক 7 থেকে 10 লাখ। তাদের মধ্যে প্রায় 500টি ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর বাস ছিল। ব্রিটিশ আগমনের পর রোগ, স্মলপক্স, ইনফ্লুয়েঞ্জা, জমি দখল, বিদ্রোহ দমন এবং অনাহারের কারণে জনসংখ্যা দ্রুত কমে আসে। 1900 সালের দিকে সংখ্যা নেমে আসে মাত্র 70,000-এ। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে যখন কলোনিয়ালদের কুকীর্তি বিশ্বজুড়ে ফাঁস হয়, তখনই আদি অস্ট্রেলিয়ান জাতিগোষ্ঠী ইতিহাস থেকে নিজেদের নাম মুছে যাওয়া থেকে রক্ষা পায়। অতীতে ব্রিটিশরা অস্ট্রেলিয়া নিজেদের হাতছাড়া হবার ভয়ে জনসংখ্যা কট্টরভাবে নিয়ন্ত্রণ করছে। বর্তমানে অস্ট্রেলিয়ার কম জনসংখ্যার পেছনে আরও একটা কারণ হল লো বার্থ রেট। বিগত কয়েক বছরে অস্ট্রেলিয়াতে বার্থ রেট এতটাই কমেছে যেখানকার সরকার রীতিমতো সাধারণ মানুষের কাছে রিকোয়েস্ট করছে বাচ্চা জন্ম দেওয়ার জন্য। একটা দেশে একটা সময় এসে জনসংখ্যা স্থির হয়ে যায়, যেমন রাশিয়া, জাপান বা উন্নত বিশ্বের দেশগুলোতে দেখা যায়। আর এজন্যই এই সুবিশাল এই দেশে মাত্র গুটি কয়েক মানুষের বাস। আর এই সব কারণের জন্যই অস্ট্রেলিয়ার প্রায় 95% এলাকা খালি পড়ে আছে। বন্ধুরা, আপনারা যারা আমাদের সহযোগিতা করতে ইচ্ছুক, আপনার সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও কোন টপিকে পেতে চান কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।